আমরা 3 বাল্যসঙ্গী যে ঘরে শুতে যেতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকতো। রাত্রে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মহাশয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের হঠাৎ করে সকল বিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই ভালো। তারপর অনেক দিন কেটে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় যে স্থানান্তরিত করা হয়েছে তা অন্বেষণ করেও জানা যায় না। অল্পদিন হলো কোনো কারণে স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শুতে হয়। অনভ্যাসবশত ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সাজ জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। ইতিপূর্বেই আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নিভতেই সহজেই মৃত্যুর কথা মনে উদয় হলো। মনে হলো এই যে রাত্রি 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এও যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিভে গিয়ে যেমন বিস্মৃত হয়ে যায়, তাও তেমনি। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ আমার মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে যেন ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আস্তে আস্তে শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করছে। নিশ্চয়ই বুঝতে পারলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বোঁ করে যে রক্ত ছুটে চলেছে তাই যেন দ্রুত পদশব্দের মতো শুনতে পাচ্ছি। কিন্তু তবু গাটা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম, কে? পদশব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম, আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি মনে ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়, তাই পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, আরে এই তো এই দুপুর রাত্রেই বের করে দিয়েছি। তা সে কঙ্কালে এখন আর তোমার কি প্রয়োজন? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হতে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার 26 বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছে করে না? আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান করো গে, যাও, আমি তবে একটু ঘুমাবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম।
এই 35টা বছর আগে আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে জানি এসে বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথেই বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো দেখি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 2টো বাজল। যখন মানুষ ছিলাম আর ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমির মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যা মনে হয় আমারও তাই মনে হতো। কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতে তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিশ্বকন্যা, এ মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো কেমন লাগছে? আমি বললাম, বেশ তো, গল্পের আরম্ভটি বেশ মজার, তারপরে বলো দেখি। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? আমি বললাম, খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। আমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়ে উঠেছিল। তোমাকে তাও বলতে গেলে হাসি পায়, আমার রাগও ধরে। আমার সেই শরীর হতে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কোন চাপা বলেছিলেন। তার অর্থ এই
পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন আমি বুঝতে পারতাম যে এক টুকরো হিরের আড়ালে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানি নিজে দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাশ লাগিয়ে মধুরভাবে বাঁকিয়ে ধরতে পারে এমন দুইখানি হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দীপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ মিশ্রিত 3 লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তার বোধহয় এইরূপ দুখানি অস্থূল সুডল বাহু, আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য নিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছা করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চক্ষের নিদ্রা ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো গা ছুঁয়েই বলতাম। সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় আর এখন নেই। আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে চাঞ্চল্যমান হয়ে ফুটে উঠেছে। আশা করি এর বেশি আমাকে আর বলতে হবে না। আমার কোনো বান্ধবী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে। আর যে ঘাসের আসনে পা দুটি মেলে বসে আছি, তার যদি চেতনা থাকতো তবে সে পুনর্বার অচেতন হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক ওই ঘাসের রূপ নিয়ে দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে দাঁড়িয়েছে, এমন আমি কল্পনা করতাম। হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে আসলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেন না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই সব সময় দেখতাম। এবং যখন আমি সন্ধ্যাবেলায় ফুল গাছের তলায় রানীর আসন গ্রহণ করতাম,
তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার চরণে জড়ো হতো। শুনছো? কি মনে হচ্ছে? আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে আগে সবটা শোনো। এক মেঘলা দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে শুকনো মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার তাকালেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। সেই সন্ধ্যালোকে কোমল বালিশের উপরে একটি কিঞ্চিত রোগা ফুলের মতো নরম মুখ, আগোছালো চুলের রাশি কপালের উপর এসে পড়েছে, আর লজ্জায় আনমনা হয়ে থাকা বড় বড় চোখের পাতা কপালের উপর ছায়া বিস্তার করেছে। ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি গায়ের চাদরের ভিতর থেকে আমার ক্লান্ত সুগঠিত হাতখানা বার করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যদি নীল রঙের কাচের চুড়ি পরতে পারতাম তো আরও বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা আঙুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরের নাড়ি কেমন চলছে কিছুটা আভাস পেলাম। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? আমি বললাম, আরে না না, অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না। মানুষের নারী কি সকল অবস্থায় আর সমানভাবে চলে নাকি? চলে না তো। কালক্রমে আরও 2-4 বার রোগ ও আরোগ্য হবার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাবেলার মানস সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হয়ে ক্রমে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসলো। জগতে কেবল একটা ডাক্তার এবং একটা রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটা বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছা বেলফুলের মালা জড়াতাম। একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন জানো? নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না? বাস্তবিকই হয় না। কেননা আমি তো নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম আমার নামানো চোখে তাকিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে
এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানলার বাইরে ঝা ঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল খুব দূর আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা, চাই চুড়ি করে ডেকে যেত। আমি একটা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে থাকতাম। একটা অনাবৃত হাত কোমল বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুটো হাত দিয়ে তুলে নিল, কে যেন এই কিঞ্চিত লাল হয়ে যাওয়া হাতের উপর চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, তবে ওই আর কি, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু নিজের মনে পূরণ করে নিলে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভিতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটু টাকা হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞাসা করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বড় বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, সেই রাত্রিও প্রায় শেষ হয়ে আসলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি একটু বেশি সেজে গুজে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন, রাত্রে কোথায় যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারমশাই আর জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের থেকে কিছুটা খোলসা করে বললেন, বিয়ে করতে। সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্পে অল্পে শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার মানে কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি মুখ ফেটে মরে যাব? পুরুষদের বিশ্বাস করার জো নেই। পৃথিবীতে আমি একটা মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসতেই খুব হাসতে হাসতে বললাম, কি ডাক্তারবাবু, আজ নাকি আপনার বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা নয়, ভারী বিমর্ষ হয়ে গেলেন। বাজনা, বাদ্য কিছুই যে নেই। শুনে
তিনি ঈষৎ একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনি ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে ব্যস্ত হলেন। আমি কেবলই গল্প করতে লাগলাম। বউ ঘরে আসলে কি হবে, কি করবে জিজ্ঞাসা করলাম। আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বাজছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সাথে 2-1 গ্লাস মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা অংশ সুবিধা মতো সবার আড়ালে ডাক্তারের গ্লাসে মিশিয়ে নিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে একটু আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, বেশ, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের ঘর দরজা নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টে ছেলে অস্থিবিদ্যা শিখছে। মুখের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে ফুটত, সেইখানে লাঠি দেখিয়ে কোন অস্থির কি নাম মাস্টার শেখাচ্ছেন। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি?
কি গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটা কিন্তু বেশ আনন্দদায়ক। এমন সময় ভোরের প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, কি হে, এখনো আছো নাকি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে নতুন ভোরের আলো প্রবেশ করল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিশ্ব সাহিত্যে বিশেষ স্থানাধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অবিস্মরণীয় সৃষ্টি কঙ্কাল। গল্পে কথকের চরিত্রে ছিলেন অনির্বাণ, কঙ্কালের চরিত্রে ঈপ্সিতা, ডাক্তারবাবুর চরিত্রে আদিত্য, জীবিতকালে কঙ্কাল চরিত্রে তিয়াশা, দাদার চরিত্রে অভিষেক। গল্পের অ্যারেঞ্জমেন্টে অনিন্দ ঘোষ, প্রুফ রিডিংয়ে সমর্পিতা গায়েন, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে দিবাকর। আগামী সপ্তাহের ঠিক এই সময়ে আমরা আবারও আসব আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গল্পলজির পাশে থাকুন। সবাইকে শুভরাত্রি।